দর্শক শুভেচ্ছা নিন, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সারোয়ার আজকের অনুষ্ঠানে। দর্শক, আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে যোগ দিবেন বাংলাদেশ সেনাবাহিনীর অত্যন্ত সিনিয়র একজন সাবেক সদস্য, যিনি ফার্স্ট লং কোর্সের বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন 1977 সালে। জনাব ক্যাপ্টেন শহীদ ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। দর্শক, জনাব শহীদ ইসলাম যতটুকু সেনা কর্মকর্তা তার চেয়ে তিনি অনেক বেশি মাত্রায় পরিচিত একজন লেখক হিসেবে, আমি বলবো সাংবাদিক হিসেবে। কারণ গত 3 যুগেরও বেশি সময় ধরে তিনি লেখালেখি করছেন। তিনি ইতিমধ্যে প্রায় 6,000-এর বেশি আর্টিকেল লিখেছেন। তার এ পর্যন্ত 14টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। তিনি লন্ডনে বাংলাদেশ দূতাবাসে ফার্স্ট সেক্রেটারি হিসেবে কাজ করেছেন 1986 থেকে 1989 সাল পর্যন্ত। তিনি বর্তমানে কানাডায় তিনি বসবাস করেন। তিনি ইন্টারন্যাশনাল ল, পাবলিক পলিসি এবং পলিটিক্যাল সায়েন্সের উপরে ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়া এবং ম্যাকগিল ইউনিভার্সিটি অফ কানাডায় তিনি উচ্চতর ডিগ্রি নিয়েছেন, পড়াশোনা করেছেন। তিনি বাংলাদেশের ডেইলি স্টারের সিনিয়র এডিটর হিসেবে কাজ করেছেন, উইকলি হলিডের ম্যানেজিং এডিটর হিসেবে কাজ করেছেন, এশিয়ান হেরাল্ড ইউকের এক্সিকিউটিভ এডিটর হিসেবে কাজ করেছেন, ইস্টার্ন রিভিউ ম্যাগাজিনের চিফ এডিটর হিসেবে কাজ করেছেন, যেটি ব্রিটেন থেকে প্রকাশিত হয়। তিনি ফাউন্ডিং এডিটর হচ্ছেন গ্লোবাল রিভিউ জার্নালের। ক্যাপ্টেন শহীদ, আপনি যতটুকু সেনা কর্মকর্তা তার চেয়ে আপনি অনেক বেশি মাত্রায় আসলে সাংবাদিক, লেখকই বলা চলে। আপনার আপনার এই সেক্টরে আপনার অভিজ্ঞতার মাত্রা অনেক বেশি। আপনি আমাদের গুরুজন এবং প্রথম লং কোর্সের সেনা সদস্য হিসেবে আপনি সেনাবাহিনীরও সিনিয়র মোস্ট সাবেক কর্মকর্তা, একথা বলাই চলে। তো আজকে আমি আপনার ফেসবুকে একটি স্ট্যাটাস দেখলাম, একটি লেখা আপনি লিখেছেন, যে স্ট্যাটাস বলা ঠিক হবে না, যেখানে আপনি বলছেন যে জেনারেল আজিজ নিডস প্রোটেকশন। কেন জেনারেল আজিজের প্রোটেকশন প্রয়োজন, বা কি মনে করেন কেন আপনি এই আর্টিকেলটি লিখলেন? এর পেছনের ঘটনা কি? ঘটনাটা হলো যে আমার কাছে একটা তথ্য এসেছে যে তিনি ঢাকা যাওয়ার পরে তার একটা সিকিউরিটি রিস্ক এসে গেছে। এই খবরটা আমি তার ঘনিষ্ঠ একজন অফিসারের কাছ থেকে জানতে পেরেছি। বেসিক্যালি তার সাথেও তো তারও তো নিরাপত্তা আছে, তার নিজস্ব গোয়েন্দাও আছে। তো বেসিক্যালি খুব কঠিনভাবে সন্দেহ করা হচ্ছে যে একটা অ্যাসাসিনেশন অ্যাটেম্পট। আমার কেন জানি মনে হচ্ছে বোধহয় উনি এত বেশি গোপনীয়তা জানেন সরকারের উচ্চ মহলের, আর এই আল জাজিরার এক্সপোজারটার পর যে পরিস্থিতির উদ্ভব হয়েছে, এরই প্রেক্ষাপটে বোধহয় একটা ষড়যন্ত্র বোধহয়, যে ওকে যদি নক আপ করে দেয় তাহলে হয়তো একটা অজুহাত দেওয়া যাবে আর কি, যে আর্মির কোনো উচ্ছৃঙ্খল কেউ করে ফেলছে, বিকজ আর্মি তার উপর উত্তেজিত, বিকজ মিলিটারি ইউজুয়ালি ডাজন্ট ওয়ান্ট টু লিভ উইথ what do you call blotted characters, মানে খারাপ। আর্মি হলো দৃষ্টান্ত দিয়ে নেতৃত্ব দিতে হয় সেনাবাহিনীতে। তো এখন যেহেতু একটা বদনাম হয়ে গেছে ওনার, তো এখন যে কেউ ওনার কোনো ক্ষতি হলে এটা অজুহাত দেওয়া যাবে আর কি, যে হয়তো কোনো উচ্ছৃঙ্খল সৈনিক এই ঘটনাটা করে ফেলেছে বা উচ্ছৃঙ্খল অফিসার সামথিং। তো একটা সিকিউরিটি রিস্ক আসছে, এবং উনি যাওয়ার পর থেকে এটা আস্তে আস্তে জটিল হচ্ছে আর কি জিনিসটা। তো এই খবরটা আমার কাছে আসছে, এবং আমি এটা লিখেছি এই কারণে যে এটা তো আসলে আমাদের দেশের জন্য একটা বিরাট হুমকি। সেনাপ্রধান কোনোভাবে যদি কোনো একটা দুর্ঘটনার শিকার হন, এটার কনসিকোয়েন্সটা ফার রিচিং হবে। যার জন্য আমি একটা কমেন্ট্রি করে, আমি তো ইউজুয়ালি কলাম লেখি মোস্টলি, আমি এটা নিউজও করতে পারতাম, আমি নিউজ না করে এটাকে আমি আমার কলামের ভিতরে ঢুকালাম আর কি। তো তার মানে আপনি বলতে চাচ্ছেন যে জেনারেল আজিজের বিষয়ে আল জাজিরার যে রিপোর্ট, বা ইতিপূর্বে কর্নেল শহীদের সঙ্গে তার যে টেলিফোন সংলাপ, জি, সব মিলিয়ে সরকারের উচ্চ মহল তার উপরে রুষ্ট। অ্যাসাসিনেশন বা হত্যার যে হুমকির কথা বলছেন, সেটি সরকারের তরফ থেকে। সার্টেনলি এখন একটা সেনাপ্রধান তো একটা নিরাপত্তা বেষ্টনীর ভিতর থাকে, তার উপর কোনো ঝুঁকি আসলে বা তার নিরাপত্তা যখন হুমকির মুখোমুখি হয়, সেটা সরকারের আরেকটা অংশ থেকে আসবে। তো এখানে তো সবাই সরকারের লোক, বাট কথা হচ্ছে এই মুহূর্তে সরকারের ভিতরে সরকার, তার ভিতরে আরেক সরকার, ষড়যন্ত্র, পাশাট ষড়যন্ত্র, বিভিন্ন জিনিস তো ঘটছে এখন। আপনি যদি লক্ষ্য করেন,
এর আগে সেনাবাহিনীর সশস্ত্র বাহিনীটাকে জেনারেল তারেক সাহেব পরিচালনা করতেন, তার কন্ট্রোল ছিল বেশিরভাগ। জি তো এর মধ্যে জেনারেল আজিজ সাহেবের সাথে তার একটা ফ্রিকশন হয়ে যায়। এর পরবর্তীকালে দেখা গেল আজিজ সাহেব তার নিয়ন্ত্রণটা মোটামুটি একটা ভালো জায়গায় নিয়ে এসেছিলেন। তারেক সাহেব কর্নাল হয়ে গিয়েছিল। জি ইত্যাবসরে আজিজ সাহেব যখন এখন আমেরিকাতে ভিজিট করতে এসছেন, এরই মধ্যেই আল জাজিরার ডিসক্লোজারটা আসলো। তো এবং জেনারেল আমরা আমাদের তথ্য মতে আর কি, আমরা খবরটা যেটা পাচ্ছি সাংবাদিক হিসেবে, জি জেনারেল তারেক সাহেব এর মধ্যে আবার একটু গুছিয়ে ফেলেছেন। তো এখন তো আপনাকে এটা বুঝতে হবে যে তারেক সাহেবের ইচ্ছে হবে আজিজ সাহেবকে কত তাড়াতাড়ি সরানো যায়, একজন আরেকজনকে প্রতিদ্বন্দ্বী হিসেবে মনে করছে। এর মধ্যে আল জাজিরার যে স্টোরিটা আসছে এর মধ্য থেকে কিন্তু আরেকটা জিনিস খুব মারাত্মকভাবে ধরা পড়লো, সেটা হলো স্টোরিটা কিন্তু শুধু আজিজকে দায়ী করে নাই, এই প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি এখানে জড়িত হয়ে গেছেন। জি তো তাহলে আজিজ সাহেব প্রাইম মিনিস্টারের জন্য লায়াবিলিটি হয়ে গেল। তারপরে একটা থার্ড ফ্যাক্টর হলো যে জাতিসংঘ একটা তদন্ত দাবি করেছে বল, ওরা কঠোর ভাষাতেই সেটা বলেছে। এবং আন্তর্জাতিক যেসব রাইটস গ্রুপগুলো আছে ওরা কিন্তু অ্যাজ এ কনসোর্টিয়াম যৌথভাবে এমন স্টেটমেন্ট কিন্তু দেয় না অনেক সময়। ইউজুয়ালি আপনি দেখবেন যে হিউম্যান রাইটস একটা স্টেটমেন্ট দিয়েছে, অথবা আরো সিরিয়াস কিছু হলে অ্যামনেস্টি আসে। কিন্তু এবার এশিয়ান হিউম্যান রাইটস, আমাদের HRW, অ্যামনেস্টি, 7টা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার পক্ষ থেকে বাংলাদেশ সেনাবাহিনীর অভিযোগগুলোকে, আল জাজিরার প্রতিবেদনে যেসব অভিযোগগুলো উঠে এসছে এটা তদন্ত দাবি করেছে। তো এখন আজিজ সাহেব বেসিক্যালি কোন সভ্য দেশ হলে, সিভিলাইজ দেশ হলে, রুল অফ লর দেশ হলে এই আল জাজিরা এক্সপোজারটা পরে আপনি যেটা করতেন সেটা হলো অ্যাজ এ স্ট্যান্ডার্ড প্রসিডিয়ার প্রথমে একটা তদন্ত কমিটি গঠিত হতো। জি আজিজ সাহেবকে বলা হতো আপনাকে এখন সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হলো, কারণ মিলিটারির জবটা খুব সেন্সিটিভ। কিন্তু সিভিলে আপনি এটা নিয়ে ঢিলাঢালা করতে পারেন, ঢিলেমি করতে পারেন। আর্মিতে কাউকে কমান্ডে রাখার ব্যাপারে এটা কিন্তু আপনি ইউ ক্যানট টেক এ চান্স এখানে। তো যেহেতু এমন একটা বদনাম হয়ে গেছে, এক্সপোজার হয়ে গেছে, আজিজ সাহেবকে সরিয়ে দিতে পারতো, তারপর একটা তদন্ত আহ্বান করতে পারতো, অথবা আজিজ সাহেবকে রেখেও তদন্ত করতে পারতো। কিন্তু রেখে তাকে অফিসিয়াল ক্যাপাসিটিতে না রেখে তাকে হয়তো সাইডে একটু রাখতে পারতো। অ্যাক্টিং চিফ যিনি আছেন এখন, অ্যাজ এ স্ট্যান্ডার্ড প্রসিডিউর অ্যাক্টিং একজন চিফ আছে অলরেডি, কারণ আজিজ সাহেব যখন দেশের বাইরে গিয়েছিলেন তখন একটা অফিসিয়াল অর্ডারে একজনকে করা হয়েছিল। তো বেসিক্যালি জিনিসটা যেটা হচ্ছে একটা আসলে এখানে এত বেশি মিসম্যানেজড হয়ে গেছে এই এই আল জাজিরা এক্সপোজারটা হলো, এটা হলো আপনি বলতে পারেন যে লাস্ট স্ট্র। আসলে কিন্তু আমরা যারা সেনাবাহিনীতে প্রাক্তন এবং যারা সার্ভিং আছে, আজিজ সাহেবের ভাইদের ঘটনাগুলা এবং আমাদের গণমাধ্যমের কর্মীরা অনেকেই জিনিসগুলো জানতো। কিন্তু জিনিসগুলোর এই জটিলতা, প্রমাণ সহগুলো উপস্থাপন করা এবং এগুলার ইমপ্লিকেশন কি, অথবা কতটুকু ফার রিচিং, এই যে বিশ্বব্যাপী একটা তদন্ত আল জাজিরা সম্পন্ন করেছে, এমন ভাবে জিনিসটা উপস্থাপিত হয় না এর আগে। আর তাছাড়া বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির মধ্যে একটা জিনিস আমরা ধরেই নেই যে প্রধানমন্ত্রী বানিয়েছেন ওনাকে, উনি তো থাকবেনই, কেউ কিছু বলবেন এসব নিয়ে। কিন্তু ইট ইজ ওয়ান থিং যে একটা জিনিস আছে আমরা জানি, ধামাচাপায় আছে, কিন্তু কোয়াইট এ ডিফারেন্ট থিং যে আপনার এটা এক্সপোজার হয়ে গেল, আন্তর্জাতিকভাবে একটা সম্পৃক্ততা এসে গেল, আন্তর্জাতিক চাপ সৃষ্টি হলো, জাতিসংঘ জড়িত হয়ে গেল, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস গ্রুপগুলো জড়িত হয়ে গেল। তো তখন এটা কিন্তু ভিন্ন একটা মাত্রিকতা আসে এর মধ্যে। যেটি বলছিলেন যে আজিজ সাহেবের বিষয়ে যেই হুমকির বিষয়টি বলছিলেন, এবং পাশাপাশি বলছিলেন যে সরকারের একটি তদন্ত কমিটি গঠন করা দরকার ছিল, কিন্তু সরকারের একটি ঢিলেঢালা ভাব আমরা কিন্তু দেখছি। কারণ আজিজ সাহেবের যে টেলিফোন সংলাপ যেটি প্রকাশিত হয়েছিল আমার এই ইউটিউব চ্যানেলেই, কর্নেল শহীদের সাথে তার বন্ধু বা কোর্সমেট, সেখানে দেখা যাচ্ছে যে তিনি বলছেন যে সেনাবাহিনীর ভেতরের কর্মকর্তারা কিভাবে গুম খুনের সঙ্গে যুক্ত, কিভাবে অনিয়মগুলো হচ্ছে ইত্যাদি নানা বিষয় নিয়ে তিনি বিস্ফোরক কিছু মন্তব্য করেছেন। তারপরেও কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, বা তদন্ত কমিটি বা কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আল জাজিরার পরেও কিন্তু কোনো ব্যবস্থা বা কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। তো আপনি কি মনে করেন যে শেখ হাসিনা এবং এই সরকার আজিজের নিকট দায়বদ্ধ, সেনাপ্রধানের নিকট তারা কোনো না কোনো জায়গায় মানে কি বলে এটাকে, মানে
দায়বদ্ধ, তাদের পক্ষে সম্ভব না যত কিছুই হোক তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া? এখানে আসলে আমি একটা কথা বলি, একটা আমার সাংবাদিকতার অভিজ্ঞতা থেকে একটা জিনিস জানি যে কোনো একটা বিশেষ শব্দ যখন বারবার প্রয়োগ হতে থাকে, এটা কোনো একটা কারণেই হয়। আপনার কি মনে আছে যে এরশাদের সময় বিশ্ব বেহায়া শব্দটা এমন ভাবে প্রচারিত হচ্ছিল, এই কামরুল হাসানের মতো একজন শিল্পী এমন একটা কিছু ড্রয়িং করেই মারা গেলেন কিন্তু জি সাথে সাথে। তো এই যে এখানে মাফিয়া কথাটা, যেটা কর্নেল শহীদ খুব জোরে সোরে বলতো, আপনার আপনার কিছু ভিডিওতে দেখলাম। জি, উনি তো শুধু বললেন মাদার অফ মাফিয়া। হ্যাঁ, এবং এটা কিন্তু টু বি অনেস্ট দেশের ভিতরে এবং দেশের বাইরে যারা ওয়াকিবহাল মহল যারা আমরা বলি আর কি, যারা খবর রাখে, ওদের মধ্যে কিন্তু এই কথাটা ড্রয়িং রুম গসিপ হিসাবে এটা দীর্ঘদিন থেকে প্রচলিত। এখন হচ্ছে কি, আজিজ সাহেব, প্রধানমন্ত্রী, জেনারেল তারেক, এটা কিন্তু একটা আমরা ইংরেজি ভাষায় বলি নেক্সাস। এখানে একটা ক্লিক তারা জড়িত, এদের মধ্যে অনেক কিছু আপনার ঘটেছে অতীতে। তার মধ্যে সবচেয়ে প্রণিধানযোগ্য বিষয় হলো নির্বাচনগুলোর ব্যাপারগুলো। এই যে আগের রাত্রে ভোট করে নির্বাচনগুলোকে হাইজ্যাক করে নিয়ে চলে যাওয়া, তারপরে জোর করে ক্ষমতায় থাকা, এরপরে গুম খুনের কিছু বিষয় আছে। আপনি দেখুন, এই যে আপনি বলুন ফরহাদ মাজার বলুন, এই শফিক রহমান, মাহমুদুর রহমান, তারপরে আপনার এই দেশের যে কেউ বুদ্ধিজীবী সিভিল সোসাইটির পক্ষ থেকে মাহমুদুর রহমান মান্না, তারপরে যে কেউ একটু কিছু বলার চেষ্টা করেছে অথবা আপনার সমালোচনা এমন ভাবে করেছে যেটা হুইচ ম্যাটার্স, তারা যখন যাকেই থ্রেট মনে করছে তাকেই কিন্তু এমন ভাবে নক অফ করছে। আর সেনাবাহিনীর ভিতর থেকে তো অনেকগুলো অফিসার, বেশ কয়েকজন গুম হয়ে গেছে। জেনারেল আজমি ইজ ওয়ান অফ দেম, তার বাইরেও কিন্তু আরো অনেকে, মেজর জিয়া একজন এখনো পলাতক, তারপরে আরো তো মেরেও ফেলছে কতগুলোকে জঙ্গি টাইটেল দিয়ে। তো এই অস্থিরতাটা কিন্তু দীর্ঘদিন থেকে, এবং আপনি বিডিআর ঘটনার পর থেকে আপনি দেখেন। ক্যাপ্টেন শহীদ, আপনি কি একটু বলতে পারেন যে এই সংখ্যাটা কেমন হবে? এই যে মেরে ফেলা বা গুম করে ফেলা, এই সংখ্যাটা কেমন হবে? অনেকে বলেন যে এটা শতাধিক পর্যন্ত অনেকে বলেন। ওকে, আমরা আমাদের আউট অফ হেড আমরা এখন যেটা জানি, এবং এর মধ্যে অনেকগুলো কিন্তু একদম কনফার্মড, এগুলো নিয়ে কোনো ডিসপিউট নেই। আপনি পিলখানা থেকে ধরেন, এই তো ফেব্রুয়ারি মাস তো এখন, ওখানে 57। ওকে, তারপরে এটা নিয়ে যে বিতর্কটা, ওই যে সেনাকুঞ্জে প্রধানমন্ত্রীর সাথে মুখের উপরে কোশ্চেন করার ব্যাপার নিয়ে, বা যাদেরকে সন্দেহ করা হয়েছে যে তারা ডিসলয়াল হয়ে গেছে, ওখান থেকে অলমোস্ট 32 থেকে 50 এমন একটা পরিসংখ্যান দেখা যাচ্ছে যে তাদেরকে বিদায় করা। এরপরে আরো আপনার কতগুলো ভালো ইউনিট থেকে, তারা কমান্ডো ইউনিট থেকে, আপনার মনে আছে তাপসের উপর গ্রেনেড হামলা? জি জি জি, হ্যাঁ, ওই ঘটনা থেকে আরো বোধহয় 4 জন ওখানে। তারপরে এরপরে শুরু হয়ে গেল জঙ্গি নাটকটা। জঙ্গি নাটকে মেজর জিয়া থেকে শুরু করে তারপরে আবার ওই যে আরেকজন মেজর সাহেবকে যে ওই ঘেরাও করে মেরে ফেললো, তাকে ধরছে কিন্তু 6 মাস আগে। তো ওইভাবে তো বেশিরভাগ ওদেরকে ধরা হয় অনেক আগে, পরে ওই নাটকটা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া হয় একটা বাড়ি ঘেরাও করে, যে এখানে গান বন্দুক যুদ্ধ হয়েছে, তারপরে এসব অজুহাত দিয়ে। এবং এর মাঝখানে আপনার এই পর্যন্ত আপনি বলতে পারেন যে 3 শতাধিক অফিসার চাকরি হারিয়েছে, মারা গেছে, গুম হয়েছে। তো এই ধরনের মানে ভিকটিম অফ সার্কামস্ট্যান্সেস যাকে বলি আমরা, এরকম এ ধরনের দুর্ঘটনা মানে সেনাবাহিনীতে ঘটছে আর কি, এটা আমরা জানি। এরপরে আরেকটা কুয়ের অজুহাত আসলো, মনে আছে মাঝখানে একবার বলা হলো যে একটা অভ্যুত্থান করার চেষ্টা। তারপর আবার এসএসএফ ধরেন, এসএসএফ এর থেকে একটা আসলো যে এসএসএফ এর অনেকগুলো অফিসার প্রধানমন্ত্রীকে উৎখাতের পরিকল্পনায় জড়িত, যেটা ক্লু দিল ভারতের রয়ের একটা এজেন্ট, রয়ের থেকে ইনফরমেশন পেল। তো ওখানে আবার অনেকগুলা, খুব সম্ভবত 2017 সালের দিকে, 17 সালের দিকে। তো এইভাবে বেশ কিছু ঘটনাতেই 300-এর উপরে অফিসার এইভাবে ভিক্টিমাইজ হয়ে গেছে বিভিন্ন ভাবে আর কি। তো এখন ধরেন আমি যেটা বলছিলাম যে সরকার কি জেনারেল আজিজের কাছে দায়বদ্ধ? সরকারের কি গোপন তথ্য আজিজ সাহেবের কাছে আছে যে সরকার কোনো পদক্ষেপ নিতে পারছে না? পাশাপাশি একজন প্রথম ব্যাচের সেনা কর্মকর্তা হিসেবে সেনাবাহিনীর ভিতরেও তো আমরা কোনো প্রতিক্রিয়া দেখছি না। সেনাবাহিনীর ভিতরে যে আপনি প্রতিক্রিয়ার কথাটা বলছেন, সেনাবাহিনী আপনার বাহ্যিকভাবে প্রতিক্রিয়া দেখানোর মতো কোনো প্রতিষ্ঠান নয়। সেনাবাহিনীতে প্রতিক্রিয়াগুলো আপনি যদি অফিসিয়াল করতে চান, ফর এক্সাম্পল যে আমরা এই ব্যাপারে আমরা উই আর কনসার্ন, আমরা উদ্বিগ্ন, এটা আমাদেরকে পীড়া দিচ্ছে,
তাহলে আমাদের আর্মির ল বই অনুসারে একটা প্রসিডিওর আছে, আপনি কিভাবে রিগ্রেস অফ গ্রিভেন্সেস বলি আমরা এটাকে, আপনি এটা কিভাবে জানাবেন আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাধ্যমে কিভাবে। আরেকটা ব্যাপার আছে সেনাবাহিনীতে ওই শব্দটার ব্যবহার, আমরা এই শব্দটার ব্যবহারটা ইংরেজিতে যেটাকে বলা ইটস এ ট্যাবু, এটা একটা বাধা আছে এর মধ্যে। আপনি যদি কিছু বলতে চান আপনি একা বলুন, আপনি যখন বলবেন যে আমরা বলছি, এটা কিন্তু বিদ্রোহের একটা একটা লক্ষণ অথবা একটা বিদ্রোহের মতো একটা আভাস খুঁজে পায় এখানে। তো যার জন্য, আর তাছাড়া মিলিটারি অ্যাজ এন ইনস্টিটিউশন, সত্যিকার প্রশিক্ষিত সৈনিক যারা, তাদের কথা হলো যে আমি এখানে আছি, আমি দেশ রক্ষা করা আমার কাজ। আর উপরের লেভেলে যাওয়ার পরে আরেকটা কাজ মাথায় আসে, যেটা হলো সংবিধানটাও সমুন্নত রাখা আমার কাজ। দুইটা জিনিস, এবং এই দুটো কিন্তু ইন্টারটুয়াইন্ড, এটা কিন্তু এটাকে আলাদা করে দেখার কিছু নেই। আমি তো তখন হয় কি আপনার ওই রাজনৈতিক প্রশ্নগুলো এসে যায় তখন। এই যে আপনি বললেন যে রিয়েকশন তো প্রচুর আছে। আমি আজকে যে আর্টিকেলটা করলাম এটার মধ্যে তো আমি দেখলাম যে 4 জন জিওসি, তারপরে আপনার বিষয়টা আমি এই প্রসঙ্গে আসছি। তার আগে আমি যদি বলতে চাচ্ছি যে এই যে 57 জন সেনা কর্মকর্তাকে বিডিআরে যে হত্যা করা হলো বিডিআর বিদ্রোহের নামে, আপনি কি মনে করেন এই হত্যাকাণ্ডের কারণে সেনাবাহিনীর যে স্ট্রেংথ ছিল, যে ন্যাশনালিজমের যে বিষয়টা তাদের ভেতরে ছিল, সেটি ক্ষতিগ্রস্ত হয়েছে? সেটা প্রারম্ভিক ভাবে, মানে 2009 সালের ফেব্রুয়ারিতে ঘটনাটা ঘটলো, তো আপনি ধরে নিতে পারেন যে 5টা বছর the entire military was in a trauma, সোজা কথা, অ্যাবসলিউট একটা ট্রমার মধ্যে ছিল। এরপরে আস্তে আস্তে রিকভার করা শুরু করলো, একটু কিছুটা রিকভারি হয়েছে। এরপরে তো আবার একের পর এক ঘটনাও ঘটে যাচ্ছে। তারপরে 2017 সালে এসে তো কাউন্টার কুর মতো বিষয় ঘটে গেছে। তারপরে এর মধ্যে জঙ্গি বিষয়টা খুব চাউড হয়ে গেছে সেনাবাহিনীর ভিতরে। না, কিন্তু শহীদ ইসলাম, আপনি কি মনে করেন যে সেনাবাহিনী ট্রমাটাইজ হওয়ার জন্য এই বাহিনী রাখা হয়েছে? আমাদের সেনাবাহিনী ট্রমা শব্দটি কাজ করে সাধারণ মানুষের ক্ষেত্রে, তারা মানসিক আঘাত জনিত যে বিষয় সেটিতে অনেকে কাবু হয়ে পড়ে। তো সেনাবাহিনী যদি ট্রমাটাইজ হয়, একটি দেশের সেনাবাহিনী, তাহলে কি আর বাকি থাকে? শুধু না, যারা কন্টিনিউয়াস প্রতিবাদ করলো প্রত্যেককে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে, প্রত্যেককে নানা অজুহাতে সরানো হয়েছে, পানিশমেন্ট দেওয়া হয়েছে, গুম করা হয়েছে, যেটি আপনিও বললেন। তো এই ট্রমাটাইজ যে বিষয়টি আপনি বললেন যে তারা 5 বছর ট্রমায় ছিল, এটি আপনি কিভাবে দেখেন? এটা কেন হবে? ওকে, আমি আপনার প্রশ্নটার উত্তর আমি দুভাবে দিতে চাই। প্রথমত, সেনাবাহিনীর প্রশিক্ষিত সৈনিক অফিসার সবাই একটা ট্রমা ওভারকাম করার মতো একটা রেজিলিয়েন্স ওদের মধ্যে ইনবিল্ড করা থাকে। এটা হলো নাম্বার 1 আনসার। বাট এটা কিন্তু দিস ইজ ইন রিলেটেড টু এনিমি সিচুয়েশনের সাথে। কথা বলছেন, আপনি শত্রুর সাথে যুদ্ধ করছেন, আপনার আশেপাশে শত মরে যাচ্ছে, অথবা আপনাদেরকে ধরে নিয়ে টর্চার করা হচ্ছে ভিতরে, এইসব ট্রমা অতিক্রান্ত করার মতো ক্যাপাবিলিটি এটা ইনবিল্ট একজন সৈনিকের মধ্যে, এটা ট্রেনিংয়ের অংশ হিসেবে থাকে। এটা হলো একটা অংশ। আরেকটা অংশ, যেটা আপনার নিজের বাপ মাই যখন আপনাকে কিল করে, আপনার নিজের সৈনিকরা যখন আপনাকে কিল করে, যখন 11 বছরের মেয়েকে রেপ করা হয়, অফিসারের বউদেরকে রেপ করা হয়, এবং ভিতরে হত্যাযজ্ঞ চলছে, আপনি ওদেরকে অ্যামনেস্টি ঘোষণা করে বিদায় করে দেন ওখান থেকে। আপনি সেনাবাহিনীকে ইন্টারভেনশন করতে দেন না, হুইচ ইজ এ স্ট্যান্ডার্ড প্রসিডিওর অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। যেখানে কোনো বিদ্রোহ হবে সেখানে বিদ্রোহকে প্রতিহত করা হয়। এখানে আপনি ওদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করার আগে আপনি একবার জিজ্ঞাসা করেন সৈনিকদেরকে, বিডিআর ওদেরকে যাদেরকে ডেকে নিয়ে গেছেন, যে বাবারে আমার অফিসাররা ঠিক আছে, তোমরা কি তাদেরকে মারছো? আপনি তো কোনো প্রশ্ন করেন নাই। তারপর সন্ধ্যাবেলা কারফিউ দিয়ে যারা কিলার তাদেরকে এখান থেকে বিদায় করে দিয়েছেন। এখন কথা হচ্ছে, ট্রমাটা এই কারণে হচ্ছে যে আমি দেখছি আপনি ইচ্ছাকৃতভাবে আমার উপর অন্যায় করেছেন, আপনি ইচ্ছাকৃতভাবে গণহত্যা চালিয়েছেন। আমার তো ট্রমা হবেই। তাহলে কে চালিয়েছে? আমার দেশের ডিফেন্স মিনিস্টার জড়িত, আমার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী জড়িত, আমাদের দেশের, আমি কি বলবো আপনাকে, এগুলো আমাদের কাছে রেকর্ড আছে। সার্ভিং অফিসারদের কাছে না, শুধু আমরা যারা সেনাবাহিনীর উপরে গবেষণা করি, আমাদের কাছে রেকর্ড আছে কারা কারা জড়িত। স্পেসিফিক্যালি আল জাজিরা যেভাবে পুঙ্খানুপুঙ্খভাবে কিছু জিনিস বলতে পেরেছে, আমরা তার চেয়ে আরো বেশি এভিডেন্স দিয়ে অনেক কিছু বলার সেই সুযোগ যদি আসে কোনো সময়, এটা বলা হবে। তো বিডিআর এর পিলখানে কোনো বিক্ষিপ্ত ঘটনা নয়, এটা কোনো অ্যাক্সিডেন্ট নয়, কোনো কাকতালীয় ব্যাপার নয়, সুপরিকল্পিত হবে। এখন আবার কিন্তু একই খেলা শুরু হচ্ছে, কারণ সেনাবাহিনী গত 10 বছরে কিছুটা রিগেইন করেছে তার স্ট্রেংথ। এবং আপনাকে বলি, আজকে আজিজের উপরে যে হুমকিটা আসছে, আমি আজিজ সবকে পছন্দ করি না, সেটা ডিফারেন্ট জিনিস, বাট আর্মি ইজ অ্যান ইনস্টিটিউশন।
আপনি এখানে সেনাপ্রধানকে আপনি এখানে মেরে ফেলবেন, তার মানে সে কু হয়ে গেল, আরেকজন সৈনিক দিয়ে তো মারবেন, তারপরে কুর পরে কাউন্টার কু হবে, কাউন্টার পরে কাউন্টার কু হবে, এবং এই ধরনের একটা বিশৃঙ্খলার ভিতরে তৃতীয় কোনো শক্তি হস্তক্ষেপ করবে বাংলাদেশের উপরে, দেশের কিন্তু এখানে মজার ব্যাপার কি জানেন, আমাকে একটা সোর্স বলছে তৃতীয় মহাযুদ্ধ লেগে যাবে, উনি ক্ষমতা ছাড়বে না। তো এই ধরনের যখন কোনো শাসক একটা দেশে থাকে, আপনি এটা কি জবাব দিবেন? কি জবাব দিবেন বলেন আপনি আমাকে? আমি নির্বাচনের তোয়াক্কা করি না, আমি সংবিধানের তোয়াক্কা করি না, আমি আইনের তোয়াক্কা করি না, তারপর যদি এমন পরিস্থিতির সৃষ্টি হয় যে দেশে আভ্যন্তরীণ পরিস্থিতির জন্য বাহ্যিক কোন শক্তি হস্তক্ষেপ করবে সামরিকভাবে, তাও আমার ক্ষমতা রাখতে হবে। নো, আই এম সরি, বাংলাদেশটা কিন্তু কারো বাপদাদা তালুক নয়, এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। এই অ্যাটিটিউড ছাড়তে হবে। এই অ্যাটিটিউড যদি পরিত্যাগ করা না হয়, তাহলে এর পরিণতি যে কি হচ্ছে, আমি আমার কলম দিয়ে আমি বারবার কথা করে বলে আসছি গত 12 বছর ধরে, এরকম অনেকেই বলে আসছে। এখন উনি কিন্তু পদে পদে পে করছেন। শি ইজ কর্নার্ড, শি ইজ কুকুন্ড, ইন ইংলিশ ইউ কল ইট। আজকে তার এক্সিট স্ট্র্যাটেজি নাই। কথা বুঝছেন? এটা কেন হয়েছে? এখানেই হলো, এটা একবারে মায়োপিক পলিটিক্স। আপনি অদূরদর্শী রাজনীতি যখন করতে যাবেন, তার পরিণতি এখানে এসে ঠেকে। ওকে, এখানে লিডারশিপ একটা ডিফারেন্সটা আপনি বুঝতে পারবেন, যে ভালো লিডার কেন সাকসেসফুল হয় আর খারাপ লিডার আপাতত দৃষ্টিতে মনে হয় খুবই সাকসেসফুল, উন্নয়নের জোয়ার বয়ে যাচ্ছে, কিন্তু ভিতরে কি হলো? ওকে, আই গিভ ইউ ওয়াই সিম্পল এক্সাম্পল। জেনারেল আজিজের ফ্যামিলির কথাটা ধরেন। জেনারেল আজিজ অনেক কিছু করে সেনাপ্রধান হয়ে গেল। 8টা কোর্স কিন্তু এখানে আমাদের ফার্স্ট লং থেকে, মানে আমাদের লাস্ট আর্মি চিফ ছিল জেনারেল বেলাল। জেনারেল বেলাল ছিল 6 শর্ট কোর্স, আমরা কন্টেম্পোরারি মিলিটারি একাডেমিতে একসাথে, বাট দে ওয়ার ওয়ান ডে সিনিয়র টু আস। তো বেলালের পরে ফার্স্ট লং, সেকেন্ড লং, থার্ড লং, ফোর্থ লং, ফিফথ লং, 8 লং থেকে উনি একজন চিফ বানালো, 8টা কোর্সকে সুপারসিড করে। ওকে, আপনি দেখেন, বানালো, সবকিছু করে ফেললো। তো আমি আজিজ সাহেবের কথায় আসি। আজিজ সাহেব সেনাপ্রধান হলেন, আজিজ সাহেব অনেক পাওয়ারফুল হলেন, অনেক কিছু হলেন। কনক, আজকে এই আজিজ সাহেবের যে ট্র্যাক রেকর্ডটা হলো, যে বদনামটা হলো, আজকে তিনি যে পরিস্থিতিটা মুখোমুখি হচ্ছেন, বাংলাদেশ সেনাবাহিনীর আমাদের কোন সেনা প্রধানের এতটুকু বেজ্জতি হয় নাই কোনো সময়, আমাদের সেনাবাহিনীর কোনো অফিসার ওইভাবে বেজ্জতি হয় নাই। শহীদ ভাই, এটা তো জেনারেল আজিজের বদনাম না, এটা বাংলাদেশের বদনাম, বাংলাদেশ সেনাবাহিনী। আমি বলছি এখানে আর কি, এই কথাই আমি আসছি, যে এই যে একটা বদনামের ভাগী হলেন আপনি। এখন কথা হচ্ছে কি, তাইলে আপনি এখন হিসাব করে দেখেন যে গোঁজামিল দিয়ে আইন বহির্ভূত ভাবে লবিং করে, মাফিয়াইজম করে আপনি যত কিছুই করতে যান, ইভেনচুয়ালি ইট ডাজন্ট স্টিক। এই জিনিসটা ব্যাকফায়ার করে। কারণ হচ্ছে কি, আপনার সত্য জিনিসটা একসময় বেরিয়ে আসে। আর শোনেন, ওই একটা কথা আছে না অর্থনীতিতে, যে ব্যাড মানি ড্রাইভস গুড মানি আউট অফ দ্য মার্কেট। এটা কিন্তু আদারও ট্রু, কিন্তু একটা সময় আসবে গুড মানি উইল ড্রাইভ ব্যাড মানি আউট অফ দ্য মার্কেট। রাজনীতিতেও এই মাফিয়াইজম, এই আইন ভঙ্গ, এই গায়ের জোর, এই অল দিস থিং আপনি করতে পারেন, এক্সট্রা জুডিশিয়াল কিলিং, কিন্তু একটা সময় আসবে আপনি বিচারে মুখোমুখি হবেন, পরিস্থিতি আবার অন্য জায়গায় যাবে, আপনার বিরুদ্ধে সবাই দাঁড়িয়ে যাবে। তো এই জন্য আমি বলছি যে দেশটা যদি সবার উপরে আপনি ভাবেন, তাহলে তো এসব করার প্রশ্ন উঠে না। ক্ষমতা আমি আসছি, ভালো কথা, আমি আবার আসবো। বাংলাদেশে কিন্তু হিন্দু মুসলমান বিভাজন নাই, একটা বিভাজন আছে, বিএনপি আর আওয়ামী লীগ। জি, তো তাইলে আপনি তো ঘুরে ফিরে আপনারা আবার ক্ষমতা আসবেন যতদিন ডেমোক্রেসি থাকবে। তবে 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 শহীদ ভাই, আমি যেটি সাধারণ চোখে মনে করি, যে আমাদের সেনাবাহিনীর যে পবিত্র দায়িত্ব দেশ রক্ষা এবং সংবিধান সমুন্নত রাখা, সেই জায়গাটা থেকে 2014 সালে একবার, 2018 সালে একবার যেভাবে তারা ব্যবহৃত হয়েছেন আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য, টিকিয়ে রাখার জন্য, আমার মনে হয় যে বর্তমান যে ভয়াবহ পরিস্থিতি, উত্তরণের রাস্তা তাদেরকে বের করে দিতে হবে, যে আমরা এটা করেছিলাম, আমরাই এখন এখান থেকে বের হয়ে আসতে হবে। আমি বলি আপনাকে, আমি যদিও সাংবাদিক, লেখক, কলামিস্ট আর যেই উপাধি বিশ্লেষণে আমি আমি আখ্যায়িত হই না কেন, আমার কিন্তু বেসিক্যালি ওয়ান্স এ সোলজার অলওয়েজ এ সোলজার, আমার কিন্তু একটা সোলজার ইনস্টিংক্টটা সবসময় কাজ করে। আমি আজ থেকে 10 বছর আগ থেকে বলা শুরু করেছি, ইন্ডিয়া এবং সেনাবাহিনী এই আওয়ামী লীগকে ক্ষমতায় আনছে, ওই দুইটা মিলিয়ে নামাতে হবে, কারণ এটা হলো নিয়তি, এটা বলে ল অফ দ্য নেচার। ওকে, আপনি দেখবেন, আপনি যদি আউট অফ দ্য ওয়েতে কারোর জন্য কিছু করেন, আজকে দেখেন হাসিনা আউট অফ দ্য ওয়েতে আর আজিজকে চিফ বানাইছে, আজকে আউট অফ দ্য ওয়েতে আজিজকে সরানোর ব্যবস্থা হচ্ছে। খেয়াল করছেন? ইট বাউন্সেস ব্যাক ম্যান। এটা কিন্তু আসবেই আপনার জন্য। ভারত এবং বাংলাদেশ সেনাবাহিনী, জেনারেল মঈন সাহেব, আজকে আমি আমার নাম নিতে হচ্ছে,
মঈন সাহেব, আমি মঈন সাহেবকে কি উনি কি বুঝে করেছেন না না বুঝে করেছেন, অর হি ওয়াজ ভিকটিম অফ সার্কামস্টান্সেস, আমি সেটা সেটা অন্য বিতর্কের বিষয়। আমার কথা হচ্ছে, না বুঝলে আপনি 4 স্টার জেনারেল হন কেন? আমার তো দুধে ভাতের জেনারেল দরকার নাই। আই নিড ম্যাচিউর জেনারেল ইন দ্য কান্ট্রি, যে জিও পলিটিক্স বুঝবে, পলিটিক্স বুঝবে, ইকোনমিক্স বুঝবে, দেশকে বুঝবে, আন্তর্জাতিক রাজনীতি বুঝবে। আপনি ভারত একটা ষড়যন্ত্র করলো আর আমি ট্র্যাপে পড়ে গেলাম, আই ডোন্ট নিড 3 পর জেনারেল ইন মাই কান্ট্রি, নো। সিমিলারলি এখন আবার একই পরিস্থিতি, এখন 2 দিন পরে বদনাম দেবে কি এটা ভারতের দোষ। আপনি ভারতকে সে অজুহাত দিচ্ছেন কেন? না, মানে ভারত, ইনফ্যাক্ট জেনারেল মঈন তো ভারতের ট্র্যাপে পড়ে নাই, উনি নিজেই নিজের গলা আগায় দিছে রশি পড়ানোর জন্য। না ওনাকে বলছে ওনাকে প্রেসিডেন্ট বানাবে। যে প্রণব মুখার্জির বইতেই তো এই ব্যাপারে উল্লেখ করা না আছে। আমি তো নিজে আই ওয়াজ দ্য ফার্স্ট ওয়ান যার সাথে ওনাকে মুখোমুখি আমি লম্বা সময় ধরে লাভ করছি। উনি এই কথা এইসব বিষয়গুলো জবাব দিতেই রাজি ছিলেন না, কিন্তু আমি জানতাম, আমি যখন ওনার সাথে বসছি তার আগেই, যে উনি ডিল করে ফেলছেন। উনি জুন মাসে রিটায়ার্ড হবেন, জানুয়ারি থেকে জুন এরশাদ সাহেব রাষ্ট্রপতি থাকবেন। এরশাদ সাহেব সেটা প্রেস কনফারেন্স করে বলেও দিয়েছে। আর মঈন সাহেব জুন থেকে পরবর্তী 4.5 বছর উনি প্রেসিডেন্ট হবেন। এই ট্র্যাপে পড়ে গেছেন উনি। পরে গিয়ে উনি ঠিক আওয়ামী লীগ যা চেয়েছে সবই দিয়ে দিচ্ছে। আমার তো হচ্ছে আওয়ামী লীগ পাওয়ারে আসবে ভালো কথা। বাংলাদেশের কোন ইলেকশনে 2/3 মেজরিটি পায় আওয়ামী লীগ? বাংলাদেশে দেয়ার ইজ সামথিং কল ভোট ব্যাংক। আমি পলিটিক্যাল সায়েন্সের ছাত্র, আমি ম্যাকগিল কিন্তু পলিটিক্যাল সায়েন্সের উপরে লেখাপড়া করছি। ভোট ব্যাংক, একটা স্ট্যান্ডার্ড ভোট ব্যাংক থাকে, এটার থেকে ফ্লাকচুয়েশন হবে 5% এদিক ওদিক হবে। কোন বিশেষ জোয়ার আসলে 10% এদিক ওদিক হবে। আপনি আমেরিকান পলিটিক্সে লক্ষ্য করেন, রিপাবলিকান এবং ডেমোক্রেটদের ভোট, বাংলাদেশে বিএনপি এবং আওয়ামী লীগের ভোট এগুলো সব ফিক্সড। জাতীয় পার্টির ভোটও এখন ফিক্স, জামাতের ভোটও এখন ফিক্স, মোটামুটি বামপন্থীর ভোটও ফিক্স। তাইলে এখানে হঠাৎ করে অল সিট পেয়ে যাচ্ছে 2/3 মেজরিটি। এই যে 2008-এর নির্বাচনটা হলো, কথা বুঝছেন? তো ওই নির্বাচনও কি হয়েছে আমরা তো জানি। বাট এইটা করা হলো কেন? সংবিধানটা যাতে সংশোধন করতে পারে। এই সংবিধানটা সংশোধন করে এই যে নাটকটা শুরু হলো দেশটাকে নিয়ে, এখন সংবিধান বলতে আর কোনো জিনিসই নাই, নির্বাচন বলতেও কোনো জিনিস নাই। তো আমার কথা হচ্ছে কি, ডিম খেতে খেতে হাঁসটাও খেয়ে ফেলছে। এখন শুধু পতাকার আর ম্যাপটা বাকি আছে। ওকে, চায়না ইন্ডিয়া যদি লেগে যায় এটাও হারাবেন, যদি চায়না ইন্ডিয়া লেগেই যায় এটাও হারাবেন। আই এম টেলিং ইউ, এই অবস্থায় গেছি আমরা। সরি। তো শহীদ ভাই, আপনি যেটি বলছিলেন, আমরা যে প্রসঙ্গটি দিয়ে কথা শুরু করেছিলাম, আপনি আপনার এই আর্টিকেলে কিন্তু মেনশন করেছেন যে আমাদের বেশ কয়েকজন জিওসি, আমাদের বেশ কয়েকজন 2-3 জন বাহিনী প্রধান, তারা প্রধানমন্ত্রীর কাছে একটি চিঠি পাঠিয়েছেন, প্রধানমন্ত্রীর সামরিক সচিবকে একটি চিঠি হস্তান্তর করেছেন। কি আছে ওই সেই চিঠিতে যার প্রেক্ষিতে আপনি লেখাটি লিখেছেন, আমি একটু জানতে চাই। আচ্ছা, এই চিঠিটা বেসিক্যালি এখানে এটা একটা প্রেক্ষাপট আছে, একটা ব্যাকগ্রাউন্ড আছে। ব্যাকগ্রাউন্ড হলো জেনারেল আজিজ সাহেবের বিষয়ে যখন আল জাজিরাতে যখন ব্রডকাস্টটা হলো, তার 3 থেকে 4 দিন পর আনুষ্ঠানিকভাবে নিয়মতান্ত্রিকভাবে বাংলাদেশ সেনাবাহিনীর 4 থেকে 5 জন 3 স্টার জেনারেল, আজিজ সাহেব তো দেশে ছিলেন না, হি ইজ দ্য অনলি ওয়ান যিনি 4 স্টার, 3 স্টার জেনারেল, তারা সেনাবাহিনীর সদর দপ্তরে আর তারা তাদের অবস্থান। কারণ আমাদের 3 স্টারের বাইরে কোনো আমাদের কোর নেই, কোনো কোর কমান্ড নেই, তারা পিএসও হিসাবে আর্মি হেডকোয়ার্টারে কাজ করে, প্লাস ওই আরডক্সে আছে। তারা আনুষ্ঠানিকভাবে একটা প্রস্তাব দিয়েছে যে আমরা প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চাচ্ছি এবং রাষ্ট্রপতির সাথেও, বেসিক্যালি সুপ্রিম কমান্ডার এন্ড ডিফেন্স মিনিস্টার, উই ওয়ান্ট টু সি বোথ অফ দেম। কারণ আমি আপনাকে বারবার একটা কথা বলি, আমাকে না হলে মিসআন্ডারস্ট্যান্ড করা হবে। সেনাবাহিনী ইজ এ ভেরি সেন্সিটিভ অর্গানাইজেশন। আপনি যদি সেনাবাহিনীর একজন অফিসার হিসাবে, আপনি যদি, ডাজন্ট ম্যাটার আর্মি চিফ, আপনি একজন কোম্পানি কমান্ডার, লেফটেন্যান্ট, ক্যাপ্টেন, মেজর, কিন্তু আপনি যদি চরিত্রগত কোনো দূষণ, মোরাল টার্পিটিউডের বিষয়ে যদি কিছু পাওয়া যায়, আপনি আর ওই কমান্ডে থাকতে পারেন না। সুতরাং আর্মির একটা সিপাহীও বুঝে, জেনারেল সাহেবও বুঝে। তো যখন এই জিনিসগুলো এইভাবে চাউর হয়ে গেল, চতুর্দিকে ব্রডকাস্ট হয়ে গেল, তখন একটা তারা কিন্তু আনুষ্ঠানিকভাবে কথাটা বলছে যে আমরা দেখা করতে চাই। তারা বলেও নাই তাদের এজেন্ডাটা কি, আমরা দেখা করতে চাই। তো এটা তো ইট ইজ আন্ডারস্টুড যে কি জন্য দেখা করবে। এখন আজিজ সাহেবের ব্যাপারেই যে এখন কি করব। আচ্ছা, তারা কিন্তু কোনো কারণহীন ভাবে এটা করে নাই, কারণ এটার নিচের দিকে ইনস্টেবিলিটি হচ্ছে, ডাউন বিলো দ্য কমান্ড। আনস্টেবল একটা আর্মি তো আপনি কমান্ড করতে পারবেন না, অর্থাৎ সৈনিক লেভেল থেকে উপরের দিকে। এক্স্যাক্টলি, ভিতরে কথাবার্তা হচ্ছে। আমরা দরবার করি ওখানে, আমরা বলি সেনাবাহিনী ভিতরে আমরা দরবার করি, ওদের বক্তব্য শুনি। এটা শুনতে হবে তো ভাই, ইউ আর কমান্ডিং পিপল হু হ্যাভ গানস উইথ দ্যাম। আপনাকে বুঝতে হবে এটা। তারা ফিজিক্যালি ফিট, তাদের কাছে বন্দুক আছে, তারা বুদ্ধিদীপ্ত মানুষ। আপনি তো বললে হবে না এভাবে। ওই তারপরে বলবেন, ওভারলোক করবেন, তারপরে ওই যেটা হবে সেটা হবে। একদিন রাত্রে দেখবেন যে আপনাদের সবাইকে খেয়ে ফেলছে। তো ইউ ডোন্ট কমান্ড এন আর্মি লাইক দিস। আর্মিতে এনি স্ক্র্যাচ, মোরাল টার্পিটিউড জনিত কোনো কিছু থাকে, যদি অন্য কিছু হয়তো ওভারলোক করা যায়,
মাইনর পানিশমেন্ট দিয়ে, বাট এনিথিং ইনভলভিং চুরি, মিথ্যাবাদিত্ব, তারপরে আপনার এই ধরনের জিনিস যেগুলো এই যে এখন আজিজ সাহেবের যেসব অভিযোগ আসছে, তো যার দেখা করতে চাইছে, তখন ওখান থেকে রাজনীতিবিদ, সৈনিকরা সৈনিক, ওখান থেকে বলা হয়েছে কোভিড টেস্ট করান তারপরে আসতে দেবে। আমি আপনাকে যা জানতে পেরেছি তা বলছি। তো কোভিড টেস্ট করছে ওনারা, তো কোভিড টেস্টের রেজাল্ট 24 ঘন্টায় পাওয়া যায়, তারপরে তাদেরকে ডাকে নাই। তো সার্টেনলি সেনাবাহিনী এট দ্য হাইট অফ দ্য কমান্ড জিনিসগুলো আলোচনা হয়েছে যে আমাদের তো দেখা করতে চাইলাম, যেটা দেওয়া হয়নি, তো এখন তো ডাকছেও না, যার ফলে এখন চিঠিটা যেটা হস্তান্তর করা হয়েছে, এটা হলো আমি যেটুকু জানতে পেরেছি, বাট আই ডোন্ট ওয়ান্ট টু ভাউচ ফর ইট, বিকজ আমি তো আর চিঠির কপিটা হাতে পাই নাই, আর তাছাড়া আমি এই ধরনের অথেন্টিক্যালি আমি জিনিসটা বলতে পারবো না, কিন্তু আমি জানতে পেরেছি চিঠি হস্তান্তর করা হয়েছে। চিঠির বিষয়বস্তুর মধ্যে তো আসলে বেসিক্যালি বিষয়বস্তুতে তো কিছু আবার সবকিছু লিখা হবে না, লিখিত জিনিস সবকিছু দেওয়া হয় না, ওটার থেকে আবার কি দোষ বের করবেন, আবার কয়জনকে বের করে দিবেন আপনি কে জানেন। তো সুতরাং এটা হ্যান্ডওভার করেছে এই জন্য যে আর্মির ভিতরে যে ইনস্টেবিলিটিটা যাচ্ছে, এই যে ট্রুপসের ভিতরে একটা অস্থিরতার সৃষ্টি হয়েছে, অফিসারদের মধ্যে একটা অস্থিরতা সৃষ্টি হয়েছে এই আজিজ সাহেবের এইসব ঘটনা নিয়ে, এইসবের রিয়েকশনটা জানানোর জন্য এই চিঠিটা দেওয়া হয়েছে। রিজন বিং, পিলখানা বিদ্রোহের পরে দায়ী করা হয়েছিল যে পিলখানাতে ইন্টেলিজেন্স ফেলিউর হয়েছে, ট্রুপসের মধ্যে অস্থিরতার ব্যাপার, ওই যে চাউল ডাইলের ব্যবসা, তারপরে এই সেই আগারা বাগারা অনেক ব্যাপার যেগুলা। আচ্ছা আপনি বলেন, বিডিআর এর মতো প্রশিক্ষিত সৈনিককে দিয়ে আপনি চাউল ডাল বিক্রি করেন কেন? আপনার সমস্যা কি? কারা এইসব সিদ্ধান্ত নেয়? যার ফলে এটা আপনি তো যে কোনো ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনে গেলেই তো আপনি করাপ্টেড হয়ে যাবেন। হ্যাঁ, আপনি ওখানে 10,000 টাকা চাল বিক্রি করবেন, ওখানে 2,000 টাকা পকেট ঢুকে ফেলবেন। ইট ইজ অবভিয়াস একটা হিউম্যান টেম্পটেশন থাকে। মিলিটারিকে ভালো রাখা হয় কিভাবে? তাকে টাকা পয়সা এইসব হ্যান্ডলিং এর বাইরেই রাখা হয়। 1 গ্যালন তেল নিয়ে কোথায় গেছেন, কতটুকু গেছেন, এই হিসাবটাও রাখা হয়। কারণ হচ্ছে আপনাকে মোরালি যাতে করাপ্ট হতে না পারেন টাকা পয়সা। কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীতে এইটাই করা হয়েছে এখন, টু বি অনেস্ট, এবং আমি দুঃখের সাথে বলতে হচ্ছে, ও টাকা পয়সার লোকটা যেখানে, ওখানে ওদেরকে ঢুকানো হচ্ছে বারবার। এবং আপনি নিশ্চয়ই ইকোনমিস্টের রিপোর্টটা দেখেছেন। হ্যাঁ, আর্মি হ্যাজ বিন বট অফ, মিলিটারি হ্যাজ বিন বট অফ। ইকোনমিস্টের রিপোর্টটা সম্পর্কে আপনি যদি একটু বলেন আমাদের দর্শকদের জন্য। ইকোনমিক্স রিপোর্টটা ইজ অ্যান এক্সপানশন অফ দ্য আল জাজিরা রিপোর্ট। ওরা শুরু করছে আল জাজিরাকে দিয়ে, যে আল জাজিরাতে ফার্স্ট প্যারাগ্রাফে আল জাজিরাতে এমন একটা প্রতিবেদন ছাপা হয়েছে এই সেই। তারপর ওরা কিন্তু কতগুলা আমরা যেটা বলি ম্যাক্রো ফ্যাক্টরে চলে গেছে, যে আর্মির বাজেট কি, আর্মিকে কি বেনিফিট পাচ্ছে, তারপরে সশস্ত্র বাহিনীকে কিভাবে প্রধানমন্ত্রী ওদেরকে বেসিক্যালি ইনডাইরেক্টলি ব্রাইবিং করছে এবং তাদেরকে কিনে ফেলা হচ্ছে প্লাম অ্যান্ড বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে। এবং ওরা আবার যোগও করে দিচ্ছে যে এটা কিন্তু সশস্ত্র বাহিনীকে দেওয়া হয়নি, এটা বাইরে বেসামরিক কর্মকর্তাদেরও একই জিনিস দেওয়া হয়েছে। তো ওরা বেসিক্যালি বলতে চাচ্ছে যে বেসিক্যালি বাংলাদেশ সরকার সশস্ত্র বাহিনীকে, ওয়ালেট ইজ ওপেন, ওখানে সাব হেডলাইন ছিল, টাকা যা নাও, যত কিছু করার করো, এনজয় করো, ডোন্ট টাচ মি, দ্যাটস ইট, সেভ মি। ওকে, এইভাবে। অর্থাৎ আমি যদি আপনার এই পরপর দুইটা বক্তব্য যদি ব্যাখ্যা করি একটু সহজ ভাষায়, যে আল জাজিরার এই রিপোর্টের পরে আমাদের সেনা সদরের কমপক্ষে 4 জন মেজর জেনারেল আমাদের প্রতিরক্ষা মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার চেষ্টা করেছিলেন। না, লেফটেন্যান্ট জেনারেল, প্রথমটা হলো লেফটেন্যান্ট জেনারেল। আজিজ সাহেব তখন নিউ ইয়র্কে, এটা হলো রিপোর্টটা বেরোলো তো 1 তারিখ, এই ঘটনাটা ঘটলো 3 থেকে 4 তারিখের মধ্যে। 4 জন অথবা 5 জনই হতে পারে, তারা সবাই মানে 3 স্টার সিনিয়র। ওকে, মানে দুঃখিত আমি মেজর জেনারেল, অর্থাৎ 4 জন লেফটেন্যান্ট জেনারেল চেষ্টা করেছিলেন প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে দেখা করতে। হ্যাঁ, মানে লেফটেন্যান্ট জেনারেল বলতে বুঝাচ্ছি যারা আর্মিতে সিনিয়র মোস্ট। এখানে আমি আবার বলছি, আর্মি শুড নট বি মিসআন্ডারস্টুড, সিনিয়র মোস্ট অফিসার যারা তখন, আজিজ সাহেব ছাড়া বাকি যারা সিনিয়র মোস্ট 3 স্টার হোল্ডার, তারা দেখা করতে চেয়েছিলেন কিন্তু তাদেরকে দেখা করতে দেওয়া হয়নি। না, তাদেরকে দেখা করতে দেওয়া হয়নি তা না, রাজনীতিবিদদের ভাষা মানে ব্যবহার, কোভিড টেস্ট করেন, কারণ প্রধানমন্ত্রীর অফিসে যেতে হলে সবাইকে কোভিড টেস্টের পরেও তো জায়গা হয় নাই। আরে ভাই, কোভিডের মধ্যে আপনি 3 ফিট দূরে থেকে কথা বলা যায় না? একটা জাতীয় ইমার্জেন্সি, ওনার কাছে কোনো কিছু ইমার্জেন্সি না। আই এম টেলিং ইউ, শি ডাজন্ট গিভ এ শিট। আমাকে আমার এক বন্ধু বলছে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাক, উনি ক্ষমতা ছাড়বে না। এবং পরবর্তীতে তারা ব্যর্থ হয়ে সেনাবাহিনীর মনোভাব লিখিতভাবে জানিয়েছেন। তারা ব্যর্থ, তাহাদের পর্যায়ে তাহারা আছে, তারা 3 স্টার জেনারেল, তারা আর্মি হেড করে, তারা পলিসি মেকিং এ আছে, তারা পিএসওস, প্রিন্সিপাল স্টাফ অফিসার্স এন্ড আদার্স। বাট এখন যে চিঠিটা পাঠানো হয়েছে এটা হলো গ্রাস রুট লেভেল, ইন দ্য সেন্স একজন জিওসি যিনি ডিপ কমান্ড করছেন, মনে করেন ফর এক্সাম্পল যশোরের জিওসি, কুমিল্লার জিওসি, বগুড়ার জিওসি, সিলেটের জিওসি, ওই জেনারেল সাহেবরা তাদের ট্রুপসের সেন্টিমেন্টটা কি হচ্ছে ভিতরে, তাদের এটা জানানোর দায়িত্ব আছে। এটা আবার রিপোর্ট করার জন্য 3টা গোয়েন্দা সংস্থা আছে সেনাবাহিনীর ভিতরে,
ডিজিএফআই আছে, এসইউ আছে, আপনার এমআই ডাইরেক্টরেট আছে, ডিএমআই, তারপরে এফআইইউ আছে। কিন্তু জিনিসটা হলো কি, তারা নিজেরা এটা জানানোর জন্য তারা ইনিশিয়েটিভ এই জন্য নিয়েছে যে আমাদের না জানায় ইনকেস যদি আল্লাহ না করে বিডিআর মধ্যে একটা ঘটনা ঘটে যায়, তখন বলা হবে কি কমান্ডারের ফেলিয়ার, ইন্টেলিজেন্স ফেলিয়ার, ইউ অ্যাজ এ লিডার ইউ, আর্মিতে ল্যাঙ্গুয়েজ আছে, অ্যাজ এ লিডার ইউ ফেল টু আন্ডারস্ট্যান্ড দ্য সেন্টিমেন্ট অফ ইউর আন্ডার কমান্ড, ইংরেজিতে কথা বলবে তখন। ওকে, ইউ শুড বি হেয়ার বাই কোর্ট মার্শাল। তো অফিসাররা তো এইসব জিনিস নিতে রাজি না এখন। তো তারা একটা রিপোর্ট, তারা এখন লিখিত ভাবে প্রধানমন্ত্রীর কাছে জিনিসটা, ডিফেন্স মিনিস্টারের কাছে, উনি ডিফেন্স মিনিস্টার, ওনার কাছে জিনিসটা উপস্থাপন করছে তারা এখন, সেই তথ্যটাই আমি জানতে পেরেছি। ওকে জি, এবং এবং ইকোনমিক্সের রিপোর্টের যদি আমরা যদি টপ লাইন করি, এক লাইনে যদি এটাকে নিয়ে আসি, সেটি হচ্ছে যে তোমরা যা খুশি তা করো, তোমাদের যা সুবিধা লাগে সেটা দিচ্ছি, কিন্তু আমার কেউ ডিস্টার্ব করো না, আমার কেউ কাজ করো না, আমি আমার মতো ক্ষমতায় বসে থাকবো, যা ইচ্ছা তা খুশি করবো। এটা হলো, আপনি এটাকে আমরা ইংরেজিতে বলি ইনফারেন্স, আপনি এটার থেকে একটা ডিরেকশনে যেতে পারেন হয়তো এরকম, কিন্তু আসলে ওদের ভাষায় এটা ওরা যেটা মিন করছে ডাইরেক্টলি ইংরেজি ভাষাতেই, সেটা হলো আর্মি হ্যাজ বিন, মিলিটারি হ্যাজ বিন বট অফ, কিনে ফেলছে, মিলিটারিকে কিনে ফেলছে। দ্যাট ইজ দ্য ল্যাঙ্গুয়েজ দে হ্যাভ ইউজড। এখন এটার থেকে এটা অর্থ, বাকি অর্থগুলো আমরা উই ক্যান গো ফর এনি ডিরেকশন, হোয়াটএভার ইউ ওয়ান্ট। তো শহীদ ইসলাম, আমরা স্বাধীনতার 50 বছরের থেকে অল্প অল্প কয়েকদিন দূরে আছি। আমরা 50 বছর পূর্ণ করব 26শে মার্চে। তো এই অবস্থা কেন? এই কি আমাদের 50 বছর বয়সী একটা দেশের কার্যক্রম হওয়ার কথা? আমাদের সরকার, আমাদের সরকারের প্রতিটা যন্ত্র, প্রশাসন, পুলিশ, আর্মি সব মিলিয়ে আপনার পর্যবেক্ষণটা কি মনে করেন এই অবস্থা কেন? নেতৃত্বের সংকট, এক কথায়। এই দেশে কোনো নেতা নেই। খালিল গিবরিল নামে একজন লেবানিজ লেখক ছিলেন, তিনি লিখেছেন, পিটি দ্য নেশন দ্যাট ডাজ নট হ্যাভ এ হিরো। এটা হলো প্রধান সমস্যা বাংলাদেশের। আমি একটু বেনিফিট পাবো, আমি ওইদিকে থাকবো, আমাকে কিনে ফেলে। আপনি আপনি দেখেন দেশের সমস্ত মেধাগুলা পর্যন্ত কিভাবে পদদলিত হচ্ছে, অথবা দেশের বাইরে চলে গেছে। তো এখানে নেতৃত্বের সংকট। ওকে, আপনাকে বলি, যারা বাংলাদেশে প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে ওয়াবদার কেরানি হওয়ার যোগ্যতা রাখে না, তারা এই দেশে এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী। আই এম সরি টু সে দ্যাট। মেধাশূন্য জাতি তো মেধাশূন্য নেতৃত্ব হতে পারে না। একটা জাতির নেতৃত্ব দেবে জাতির মেধাবী। ওকে, প্লেটো বলছেন একটা রাষ্ট্রের জীবিকা, মানে আপনার জীবনী শক্তি হলো শ্রমিক, সৈনিক এবং বুদ্ধিজীবী। বুদ্ধিজীবীর বুদ্ধি আসবে, রাষ্ট্র কিভাবে চলবে তাত্ত্বিক ভাবে। শ্রমিক তার গায়ের ঘাম দেবে, সৈনিক এটাকে রক্ষা করবে। এই তিনজনের সংমিশ্রণ বর্ডার ক্যাটাগরিতে, প্ল্যাটোর থিওরিতে, এই তিনজনের সংমিশ্রণে একটা রাষ্ট্র শক্তভাবে গড়ে ওঠে। এই প্ল্যাটো রিপাবলিক, আপনার নাম শুনছেন, ওনার বিখ্যাত বই। এই হলো কনসেপ্ট। আপনি এখানে মেধা শূন্য ভাই। আচ্ছা, মেধা শূন্য একটা জিনিস, আপনার মেধা নাই, ঠিক আছে ভাই, আমি তৃতীয় বিভাগে পাশ করা একটা মানুষ, আমি গরু রচনা লেখেও 33% মার্ক পাই নাই, আমি এখন রাষ্ট্র পরিচালনা করি, ঠিক আছে, তাহলে আমি কি করব? আমার একটা পারিষদ আছে, এখানে আমার ডক্টর গহর রিজভির মতো বিশ্ববিখ্যাত পণ্ডিত থাকবেন। কে কোন পণ্ডিতের কথা শুনে ভাইজান? কিচেন ক্যাবিনেট রাত্রেবেলা ফালাইয়া দে, ধরে ফেল। প্রধানমন্ত্রীর একটা টেপ আমার এখানে ডিসকাস করা হয়েছে, আমি ফেসবুকে আমাকে একজন, মানে আমাকে somebody had sent it to me, ল্যাঙ্গুয়েজ যদি শুনেন। জি, শুনছি আমি। হ্যাঁ, ওরে তাবড়ায় দে, ধাবড়ায় দে। সংসদ ভবনের কি সচিবালয়ের বাইরে দুজন এমপি সাহেব আসছে, একদম পিটাই দিচ্ছে। আমরা কি, দিস ইজ হোয়াই উই হ্যাভ ক্রিয়েটেড দিস কান্ট্রি? আপনি একটা চেয়ারে বসবেন, ডেকোরাম রাখবেন না আপনি চেয়ারের? আজিজ সাহেব যখন শহীদ সাহেবের সাথে কথা বলে, আপনি টেপটা শুনছেন? জি, টেপটা তো আমরাই চালাইছি। কেন আর সেনাপ্রধান এই দেশে ছিল না কোনো সময়? দেশের স্ট্যান্ড, আমি এখন আজিজ সাহেবকে আজকে বলছি আজিজ সাহেবের প্রোটেকশন দরকার, বিকজ আই ফিল ফর হিম, আই ফিল ফর দ্য আর্মি, আই ফিল ফর দ্য কান্ট্রি। আমি চাই না সে অহেতুক ভাবে কোথাও, মানে তাকে কেউ মেরে ফেলুক বা তাকে কিছু করুক, কিন্তু at the same time I want to question, is that how an army chief talks? If you don't look like an army chief, if you don't talk like an army chief, don't be an army chief. আর্মি চিফের একটা ইম্পর্টেন্স আছে। গৌরব সোয়াগান নিয়ে একটা মিলিটারি অফিসার গঠিত হয়। তুমি দেশ রক্ষা করবা, দেশের সার্বভৌমত্ব রক্ষা করবা। তোমার কথাই ভাবে লুজ হলে হবে না। তোমার ভাই কোথায় কালপিট হয়ে গেল, ভাই ইজ এ ডিফারেন্ট থিং, তার জন্য ইউ আর নট রেসপন্সিবল, বাট এট দ্য সেম টাইম তুমি কেন তাকে এইভাবে আউট অফ দ্য ওয়েতে প্রোটেক্ট করতে যাচ্ছ? তাকে তুমি রেকটিফাই করার কথা, সে কথা না শুনলে তাকে তুমি পরিত্যাগ করার কথা। তুমি জার্নি করে হাঙ্গেরি চলে যাও তার জন্য ব্যবসা ঠিক করতে। দ্যাটস নট পার্ট অফ ইউর বিহেভিয়ার। এটা উচিত হয়নি তোমার। আজিজ আমার জুনিয়র, আমি ছোট ভাইয়ের মতো করে কথাটা বলছি, এগুলো ঠিক হয় নাই তো, এগুলো আমাদের গায়ে লাগে। উই আর বিল্ট এ সোলজার
অনেক পয়সা খরচ করে, যেগুলো অনেক কিছু আমাদের শেখানো হয়েছে, যে সৈনিকের কতগুলো ক্যারেক্টারিস্টিক থাকে, সেগুলো সব ওয়াইপ আউট করে দিচ্ছে এখন। না, আজিজ সাহেব তো শুধু ওইটা না, আজিজ সাহেব তো প্রচুর অফিসারকে অনেকটা বাধ্যতামূলক ভাবে অবসরে যেতে বাধ্য করেছেন, যে অনেক অনেক এই নাম্বারটা তো আজিজ অনেক সাহেব বিশাল নাম্বার। আজিজ সাহেব 87 জন অফিসারকে বিদায় করছেন, তাদের বিদেশি গ্রিন কার্ড এবং ইমিগ্রেশন আছে, বিকজ ওই যে 10 বছর ওদের আব্বা আম্মারা স্পন্সর করছিল, সেগুলো জি ম্যাচিউর জি জি হয়েছে। জি। ওকে, আমার কথা হচ্ছে তাদেরকে কোনো ডিফেন্ড করার কোনো অপরচুনিটি দেওয়া হয় নাই। হোয়ারেজ আজিজ সাহেবের সাথে জেনারেল সাহেবরা, আমাদের কাছে তথ্য আছে, ইনভেস্টর ইমিগ্রেন্ট প্রোগ্রাম কিনে বসে আছে। জি। ওকে, এরপরে আরো অনেক অফিসার ইমিগ্রেশন নিয়ে নিচ্ছে, এগুলো নিয়ে কোনো কথা নাই। বাট কথা হচ্ছে কি, আমি আমি সেগুলো নিয়ে আমি কিছু বলতে চাই না, বাট আবার বলতে হয় কেন জানেন? 87টা অফিসার প্রডিউস করতে অনেক সময় লাগে। অবশ্যই রাষ্ট্রের। বিডিআর 57 জন মারা গেছে, মুক্তিযুদ্ধে 37 জন মারা গেছে, তুমি 57 জন অফিসারকে চাকরি খেয়ে ফেললা। ইউ কুড হ্যাভ টক টু দেম যে ওকে ফাইন, ইউ হ্যাভ এ চয়েস, ফরেন সিটিজেনশিপ তুমি রাখতে পারবে না আন্ডার ল, তাহলে তুমি কি করবো বলো। ওকে, না এখানে কোনো সময় সুযোগ না, 21 দিন সময় দেওয়া হয়েছে প্যাক আপ করার জন্য। ওকে, তাদের বাড়িঘরের বাক্সগুলো একত্র করার 21 দিনের বেশি সময় লাগে। তো যাক, এখন সেইগুলো আলাদা জিনিস, সেনাবাহিনীর ভিতরে অনেক কিছুই ঘটে। জি, তো তো আপনি বলছিলেন যে গওহর রিজভীর কথা, তো গওহর রিজভীর তো কি লেভেলের বুদ্ধিজীবী, কি বুদ্ধি দেন, এটা তো আমরা সাম্প্রতিক সময় ডয়চে ওয়েলের ইন্টারভিউতেই তো দেখছি, যে হাউ হি প্রোটেক্ট এভরিথিং, মানে উনি কিভাবে সকল অবৈধ কর্মকাণ্ডকে বৈধতা দিয়ে প্রধানমন্ত্রীর গুণগান গাওয়ার চেষ্টা করছেন। তো এবং আমাদের আমাদের দেশে যারা সুশীল সমাজ আছেন, তারাও তো নিশ্চুপ, আসলে তাদেরও তো কোনো প্রতিক্রিয়া আমরা দেখি না। রাজনৈতিক নেতাদের মতো তারাও সবাই চুপচাপ, সাংবাদিকরাও চুপচাপ। সো একটি একটি নিস্তব্ধতা বাংলাদেশকে আঁকড়ে ধরেছে, এটা বলাই চলে, ক্যাপ্টেন শহীদ ইসলাম। অ্যাজ আই সেড, আপনি নীরব হতে থাকবেন, নীরব হতে হতে আপনি শুধু নিঃশেষ হবেন না, আপনার আশপাশ নিঃশেষ হবে, গোটা রাষ্ট্রযন্ত্র মানে নিঃশেষ হয়ে যাবে এক সময়। আপনাকে রাষ্ট্রকে তো, আপনি দেখেন, আপনার ট্রাম্প সাহেব ক্ষমতাসীন রাষ্ট্রপতি, নির্বাচনটা নিয়ে উনি এত কঠিন সন্দেহের মুখোমুখি করলেন নির্বাচনটাকে, এমনভাবে চ্যালেঞ্জ করলেন, এবং তার সাথে কিন্তু সাপোর্টারের কোনো অভাব নাই। উনি কিন্তু অলমোস্ট 80 মিলিয়ন ভোট পেয়েছেন, জি এবং এবং ওনার সাথে কিন্তু কোনো বুদ্ধিজীবীর অভাব নাই। রিপাবলিকান পার্টির এখনো দেখেন সিনেটাররা কত ঐক্যবদ্ধ, অনেকে ইম্পিচ হতে দেয় নাই, কিন্তু এই 17টা ভোট পেল না। কিন্তু জি। কিন্তু একটা জিনিস খেয়াল করছেন, আমেরিকার কোনো ইলেকশন ক্লার্ককে উনি টলাতে পারেননি, রাইট। এবং ওনার নিয়োজিত এই বিচারকগুলা, সুপ্রিম কোর্টের একটা বিচারককে উনি টলাতে পারেননি। রাইট। তার মানে মানুষ রাষ্ট্রকে ভালোবাসে আগে, কান্ট্রি ফার্স্ট, এটাই আমার হচ্ছে, কাছে আমার দেশটা ফার্স্ট, এটাই হচ্ছে তারপরে আসতেছে আমার দল, আমি, আমার পিতামাতা, আমার বন্ধু বান্ধব। আমি আপনাকে ফেভার করবো এজ ফ্রেন্ড, নট এট দ্য কস্ট অফ মাই কান্ট্রি। আমি আইন বইয়ের বাইরে গিয়ে আইন বহির্ভূত কিছু করবো না। পারলেন আমেরিকার একটা ইলেকশন ক্লার্ককে আপনি টলাতে পারলেন? পারেননি। তো শহীদ ইসলাম, আমি আমার অনুষ্ঠানের শেষ দিকে আমি যদি একটু জানতে চাই যে এই মুহূর্তে আপনার প্রেডিকশন কি হতে যাচ্ছে বাংলাদেশে? আমি মনে করি এখন আপাতত কিছু হবে না। কিছু হওয়ার জন্য রাষ্ট্রবিজ্ঞানের তত্ত্ব অনুসারে আপনার পেরিফেরাল কিছু করতে হয়, যেটা মরপাপ হয়ে পুঞ্জীভূত হয়ে একটা বড় কিছু ঘটে। আরেকটা হতে পারে যে সাডেনলি কিছু ঘটে যায়, সেটাও একটা ব্যাপার হতে পারে। আমি মনে করি কিছুই ঘটতে দেওয়া উচিত না, কনক সরোয়ার, কিছুই ঘটতে দেওয়া উচিত না। ফর এক্সাম্পল, আজিজ সাহেবের বেলা একটা ডিসক্লোজার আসতেই পারে। আমরা তো উই ডোন্ট লিভ ইন এ পারফেক্ট ওয়ার্ল্ড, তাই না? একটা ঘটনা এখন যেহেতু একটা স্টোরি আসছে, এবং স্টোরিটা ইজ নট উইদাউট সাবস্টেন্স। বাংলাদেশ যত চাপাবাজি করুক না কেন, স্টোরি ইজ পারফেক্ট as far as investigative journalism goes. It is one of the most unparalleled matters. এটা আমার মনে হয় বিশ্বের একটা আলোড়ন সৃষ্টিকারী একটা জিনিস হয়েছে এখানে। তো এখন কথা হচ্ছে কি, আপনার দায়িত্ব কি ছিল? কোন একটা জিনিস যখন ঘটে, এটাকে তদন্ত করা, অ্যাকশন গুলো যেগুলো নেওয়া দরকার, মানে অ্যাজ পার বুক, অ্যাজ পার প্রসিডিয়ার, অ্যাজ পার কাস্টমস, সেগুলো নেওয়া। না, আমি এখন কথা হচ্ছে কি, আমি এগুলো কিছুই করবো না। আমি আমার ওই এক ট্র্যাকে যাবো। এখানে বিএনপি জড়িত হয়ে গেছে, রাজাকার জড়িত হয়ে গেছে, আলবদর জড়িত হয়ে গেছে, আমার ওই ঢোল আমি বাজাতে থাকবো। আমি জিনিসটাকে ডাইভার্ট করার চেষ্টা করবো, অ্যাজ ইফ সবাই তাদের মতো স্টুপিড। ওকে ক্যাপ্টেন শহীদ, আমি যদি খুব স্ট্রেট একদম খাঁটি বাংলা ভাষায় জানতে চাই যে শেখ হাসিনা জেনারেল আজিজের কাছে কোথায় ধরা আছেন? কোথায় ধরা নাই? কোথায় নাই? এখানে বিজনেসের শেয়ারও তো আছে। তারেক, আজিজ,
এবং অনেক অনেক মন্ত্রী, হাসিনা নিজে রাজনৈতিক ব্যাপারগুলোর সাথে জড়িত, অর্থনৈতিক কানেকশনগুলো তো তার পারিষদের সাথে জড়িত, তারপরে কিসের মধ্যে নাই, মাফিয়া তন্ত্রের পুরো ক্লিকটার সাথে জড়িত। আপনি যদি বলেন যে আপনি 2018 সালের নির্বাচনটা কিভাবে হলো, সেনাবাহিনী, আমি ঢাকায়, আমি 3 বছর ঢাকা ছিলাম, আমি নির্বাচনের 2 দিন আগে আমি ঢাকা থেকে বেরিয়ে আসছি, শুধুমাত্র আমি খবর জানতে পারছি যে নির্বাচনটা এরকম হবে। তো আমি তখন হলিডে পত্রিকার ম্যানেজিং এডিটর, আমি জানি যে আমি তো এখন নিউজ আপডেট করব, কভারেজ দেব। তখন আমি একটা পুরো রিস্ক ফিল করছি যে আমি তো আই ক্যান নট জাস্ট সাবডিউ এনি নিউজ, আমি এটাকে চাপা দিতে পারবো না। আমি যা শুনছি, যা জানতে পারছি, এবং এটাকে আবার গ্রাউন্ড রিয়েলিটি যখন আসা শুরু করবে 29 ডিসেম্বর ইলেকশনের দিন, আমি সেটাকে লিখতে হবে। আমার কাছে শুধু লন্ডন বন্ধ টিকিট ছিল, আমি লন্ডন বন্ধ চলে আসছি, তারপর আমার ফ্যামিলিকে বলছি আমাকে তোমরা টরন্টোতে নিয়ে আসো, এখন আমি চলে আসছি। আই ডিডন্ট ওয়ান্ট টু লিভ দেয়ার। কারণ হচ্ছে কি, একটা কথা বলি, আবর্জনার পাশে থাকলে আবর্জনার গন্ধ তো নিতে হয়। ওই দিন আমার কাছে দেশটা গার্বেজ মনে হয়েছে। 12 বছর পরে বাংলাদেশ, 10 বছর পরে আর কি, 2008 সালের নির্বাচনটা বাদ দেন, তারপরে একটা ইলেকশন তো বিএনপি জয়েনই করলো না। এরপরে দেখেন কত প্রত্যাশা নিয়ে এতগুলো দল একত্র হয়েছে, কামাল সাহেবের মতো লোকের একসাথে আসছে, 20 দলীয়, মানে কত প্রত্যাশা জাতির যে এবার একটা ভোট দিতে পারবো। এর আগে বদনাম হয়েছে বিএনপি যায় না, ওরা দেখলো কি, ওদের তো ভরাডুবি হবে এই ভেবে আগের দিন রাত্রে, এখানে মানে অপারেশনটা আগের দিন রাত্রেই করে ফেললো। আপনি ওদের সাথে, এই ধরনের মানুষের সাথে হাউ ডু ইউ ডিল উইথ দিস পিপল, টেল মি। তবে জনাব শহীদ ইসলাম, শুধু নির্বাচন নয়, অনেকেই মনে করেন যে হেফাজতের হত্যাকাণ্ড থেকে শুরু করে বিডিআর হত্যাকাণ্ড, সকল কিছুতেই এই জেনারেল আজিজ সহ একটি গ্রুপ সবসময় শেখ হাসিনাকে সাহায্য করেছেন সকল অপকর্মে। শুনুন, আপনি যখন মাফিয়া তন্ত্র চালু করেন, মাফিয়া তন্ত্রটা চলে একটা পিপডমের মাধ্যমে। ইংরেজিতে একটা শব্দ আছে, এই পিপডমে একটা সিলেক্টিভ একটা অলিগার্ক থাকে। জি, ওই সেনাবাহিনীর থেকে আজিজ, র্যাব থেকে বেনজির বা পুলিশ থেকে বেনজির, ওই আমলার মধ্যে থেকে ইমাম অথবা অমুক সচিব, ওই যে কতগুলো আছে, এই বিভিন্ন জায়গার থেকে এভাবে, তো তাদের মাধ্যমে সবকিছু হয়। এদের ইচ এন্ড এভরি ওয়ান অফ দ্যাম ইজ পার্ট অফ দ্যাট নেটওয়ার্ক। তাদের কাউকে কেউ টাচ করতে পারে না, তারা পতনের একবারে পড়তে হয়, আর যতদিন থাকে এইভাবেই থাকে। দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড ক্যারেক্টারিস্টিক্স অফ এ মাফিয়া সোসাইটি। এটা আপনি দেখবেন যে এখন হাসিনা আজিজকে টাচ করতে পারা। আপনি ওই যে নিউক্লিয়ার স্ট্র্যাটেজিতে একটা শব্দ আছে, ব্যালেন্স অফ টেরর। আপনি আমাকে মারবেন না বিকজ তাইলে আমি একটা মেরে দিই, আপনিও শেষ। এই যে সন্ত্রাসের একটা ভারসাম্য, এইটাই আপনাকে শান্তি বিরাজ করে পৃথিবীতে। সিমিলারলি যখন মাফিয়ারা একত্রে কাজ করে, এক মাফিয়া আরেক মাফিয়ার গোপন খবরগুলো জানে, তো একে আপনি, হ্যাঁ, তখন অপশনটা কি আসে জানেন? এলিমিনেট হিম, টার্মিনেট হিম, ওই যে মেরে ফেলবো। এই জন্য আপনি দেখবেন যে প্রায় মেরে ফেলে। আপনি যখন গোপন জানবেন তখন আপনি করে কি মেরে ফেলে, কিন্তু এখানে অন্য কোনো জিনিস হয় না। এই যে তদন্ত অথবা এই হওয়া, হয় না, ডিউ ডিলিজেন্স, যেটা এটা হয় না ওখানে। এইটাকে বলে ষড়যন্ত্রের রাজনীতি। এই ষড়যন্ত্র দিয়ে শুরু, ষড়যন্ত্র দিয়ে এটা শেষ। জি জনাব শহীদ ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি অনেক মূল্যবান কথা বললেন, আলোচনা করলেন, এবং আমি আশা করি আপনার সাথে আমি খুব নিকট ভবিষ্যতেই আমরা বিডিআর হত্যাকাণ্ড নিয়ে আলোচনা করতে চাই। বিডিআর হত্যাকাণ্ড নিয়ে আপনার যে পর্যবেক্ষণ, সাবেক একজন সেনা কর্মকর্তা হিসেবে এবং একজন সাংবাদিক হিসেবে, সবকিছু মিলিয়ে আমরা বেশ কিছু আলোচনায় যেতে চাই। কারণ এটি আমাদের দেশের জন্য একটি ভয়ঙ্কর কলঙ্কময় অধ্যায়, যার এখন পর্যন্ত সুষ্ঠু তদন্ত বা বিচার হয়নি। আমাদের কনক, আমি শেষ করছি, আমাদের যারা শ্রোতা তাদের সবাইকে আমি সালাম জানাচ্ছি। প্রথমে আমি সালাম জানানো আমার দ্বারা সম্ভব হয়নি, বিকজ আমাদের বিগিনিংটা ঠিক সেভাবে হয়নি, একটু টেকনিক্যাল প্রবলেম হচ্ছিল। হ্যাঁ, তবে একটা কথা আমি জাতির জন্য আমি বলতে চাই, আমার শ্রোতাদের জন্য, বাংলাদেশ এর চেয়ে বড় ক্রাইসিস আর জীবনে ফেস করে নাই। এখানে সাংবিধানিক সংকট না, শুধু আমাদের অস্তিত্বের সংকট, সবকিছু মিলিয়ে এতগুলো সংকট একসাথে, তারপর আবার কোভিড এর দেখেন, এই কোভিড এর যে একটা যন্ত্রণা, নিয়ে সবকিছু মিলিয়ে আমরা দেশটা একটা অসহায় অবস্থা পড়ে গেছি। সবচেয়ে বড় সংকট হলো নেতৃত্বের সংকট যাচ্ছে এখানে। এই লিডার হ্যাজ টু কাম আউট ফ্রম সামওয়্যার, আই ডোন্ট নো হাউ ইট উইল হ্যাপেন। তাছাড়া জাতির ভবিষ্যৎ প্রচন্ড একটা ঘূর্ণাবর্তের ভিতরে যাবে। এই ঘূর্ণাবর্ত থেকে কে বেরিয়ে আসবে, কিভাবে আসবে, এটা ইট ইজ এনিবডিজ গেস। জি, তবে জনাব শহীদ ইসলাম, নেতৃত্বের সংকট সবসময় থাকে না, সময় নেতা ঠিক করে দেয়। এবং আমি মনে করি, বা আমরা মনে করি, যে বর্তমানে যে পরিস্থিতিতে বাংলাদেশ যাচ্ছে, তাতে সময় নেতা ঠিক করে ফেলবে। নিশ্চয়ই আমরা মুক্তির পথে একজন যোগ্য নেতৃত্ব পেয়ে যাব। আমি প্রচন্ড আশাবাদী, ইনশাআল্লাহ উইল ওভারকাম ইট।
জি, ইনশাআল্লাহ ধন্যবাদ। উইল ওভারকাম ইট। ধন্যবাদ আপনাকে, আবারও ধন্যবাদ। আপনি আপনার অনেক মূল্যবান সময়, ব্যস্ত সময়ের মধ্যে থেকে আমাকে সময় দিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। কনক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ করানোর জন্য। এবং এনিওয়ে, গুড ভালো নাইট। থাকবেন, ভালো থাকবেন। খোদা হাফেজ, খোদা হাফেজ। দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ যারা এই অনুষ্ঠান দেখলেন। দর্শক বুঝতে পারছেন যে ক্যাপ্টেন শহীদ ইসলাম যিনি বাংলাদেশের প্রথম লং কোর্সে প্রথম সেনাবাহিনীর যে অফিসার নিয়োগ করা হয়েছিল, সেই প্রথম কোর্সের একজন কর্মকর্তা। তিনি দীর্ঘ অভিজ্ঞতা, তার সাংবাদিকতার অভিজ্ঞতা, পর্যবেক্ষণের অভিজ্ঞতা, সেনা কর্মকর্তার অভিজ্ঞতা সবকিছু মিলিয়ে তিনি যে আলোচনাটি করলেন, নিশ্চয়ই আপনারা তার মর্মার্থ উপলব্ধি করতে পারবেন। নিশ্চয়ই আপনাদের এই উপলব্ধি বাংলাদেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে নিয়ে যেতে আমাদেরকে সহায়তা করবে। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে গণতন্ত্রে ফিরে যেতে হলে জনগণকেই জাগতে হবে, জনগণকেই প্রতিরোধ গড়ে তুলতে হবে এই ফ্যাসিজমের বিরুদ্ধে। দর্শক, ভালো থাকুন, আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।